প্রথমে এটুকু বলে নিতে চাই যে আমি যে আশঙ্কাটা করছি সেটি যেন সর্বান্তকরণে মিথ্যা প্রমাণিত হয় এবং একটা ঐকমত্যে যে আমরা পৌঁছেছি। আপনি প্রথমে বলে নিলেন যে নির্বাচন সম্ভবত হচ্ছে না, এটা আপনিও মনে করেন, আমিও মনে করি, অনেকেই মনে করেন। শুধু আমার আপনার মতো সাধারণ মানুষ নন, মানে খেটে খাওয়া ছাপোষা সাংবাদিকরা নন, যারা এলিট অথবা যারা সমাজে প্রভাব বিস্তার করেন, যেমন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি নিজেও শঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন নিরপেক্ষভাবে হবে কিনা সন্দেহ। তিনি নির্বাচন হলে সেটি আবার নিরপেক্ষ হবে কিনা, তো তার কথার মধ্য দিয়ে আমার আশঙ্কাটির সম্ভবত উত্তর পেয়ে যাচ্ছেন। এবং আমি এটুকু বলিনি যে স্ট্যাটাসটা আমার ভয়ঙ্কর নয়, আমি সময়টার কথা বলেছি ভয়ঙ্কর। হ্যাঁ, তারা চায় নির্বাচন, কারা চায় না। এখন কথা হচ্ছে যারা ক্ষমতায় না থেকেও ক্ষমতার উচ্ছিষ্ট, আমি বলবো না, পুরোপুরি ক্ষমতা ভোগ করছে, পাওয়ার প্র্যাকটিস করছে, প্রশাসনের রদ বদল থেকে শুরু করে প্রশাসনের নিয়োগ, সব ধরনের প্রক্রিয়া তাদের গাইডলাইন অনুযায়ী হচ্ছে, তাদের সাজেশন অনুযায়ী হচ্ছে। সো তারা চায় এই ক্ষমতাটা ধরে রাখতে। প্রথমত হচ্ছে এই সরকারই যেন কন্টিনিউ করে, তারা সেটি চায়। দ্বিতীয়ত হচ্ছে যদি না পারে, না ঠেকাতে, মানে সরকার থাকার কোনো উপায় নেই, কিভাবে রাখা যায় নির্বাচন বানচাল করে, আরো মানে লেন্দি করে এই গভর্নমেন্টের স্থায়িত্ব। আর বিকল্প হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করা। এখন দেখুন, এই যে তিনটি শক্তির কথা বললাম, এই তিনটি শক্তির মধ্যে একটি শক্তি তারা তাদের, আমি যেটা প্রথমে বললাম, তাদের পছন্দ অনুযায়ী প্রশাসন সাজিয়ে রেখেছে এবং তারা সব ধরনের উইং কিন্তু তারা নিজেরাই খোলা রেখেছে। যেমন যদি নির্বাচন হয়ও, যদি নির্বাচনে প্রভাব বিস্তার করা নাও যায়, তারা সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে। মঞ্জুরুল আলম পান্না, প্রথম প্রশ্ন এবং একমাত্র প্রশ্ন হচ্ছে, আপনি ফেসবুকে এমন একটা ভয়ঙ্কর স্ট্যাটাস কেন দিলেন যে আপনার মনে হচ্ছে বাংলাদেশ সামনে সম্ভবত এক ভয়ঙ্কর সময়, যা আমরা কেউ অনুমানও করতে পারছি না? কি সে ভয়ঙ্কর সময় আপনি আশঙ্কা করছেন? আপনাকে এবং আপনার দর্শকদের অবশ্যই প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথমে এটুকু বলে নিতে চাই যে আমি যে আশঙ্কাটা করছি সেটি যেন সর্বান্তকরণে মিথ্যা প্রমাণিত হয় এবং একটা ঐকমত্যে যে আমরা পৌঁছেছি। আপনি প্রথমে বলে নিলেন যে নির্বাচন সম্ভবত হচ্ছে না, এটা আপনিও মনে করেন, আমিও মনে করি, অনেকেই মনে করেন। শুধু আমার আপনার মতো সাধারণ মানুষ নন, মানে খেটে খাওয়া ছাপোষা সাংবাদিকরা নন, যারা এলিট অথবা যারা সমাজে প্রভাব বিস্তার করেন, যেমন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি নিজেও শঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন নিরপেক্ষভাবে হবে কিনা সন্দেহ। তিনি নির্বাচন হলে সেটি আবার নিরপেক্ষ হবে কিনা, তো তার কথার মধ্য দিয়ে আমার আশঙ্কাটির সম্ভবত উত্তর পেয়ে যাচ্ছেন। এবং আমি এটুকু বলিনি যে স্ট্যাটাসটা আমার ভয়ঙ্কর নয়, আমি সময়টার কথা বলেছি ভয়ঙ্কর। হ্যাঁ, সামনে যে সময়টি আসছে, যা হয়তো আমরা অনুমান নাও করতে পারি। এখন ওর কি অনুমান নাও করতে পারি, এখন যেহেতু আপনি কথা বলার জন্য ডেকেছেন, তখন তো একটু ব্যাখ্যা করতেই হয়। আসলে অতটা ব্যাখ্যা করতে আমি চাইনি, এই জন্য একটু ভাষা দিয়েছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কেন বলছেন যে নির্বাচন নিরপেক্ষ হবে না? আমরা তো চাই যে নির্বাচন হোক, যদিও এটি 2014, 18, 24 মানে 14, 18, 24 যে তিনটি ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে, আমরা তো এটি মিন করি, এভাবেই ট্রিট করি এই নির্বাচনগুলোকে। এটি তার চেয়েও জঘন্য নির্বাচন। তার কারণ আমি বারবার একটি কথা সব জায়গায় বলছি যে ওই সময় বিএনপিকে কৌশলে বাইরে রাখা হয়েছিল নির্বাচনী পরিবেশ থেকে, নির্বাচনী প্রক্রিয়া থেকে। আওয়ামী লীগ সেটি করেছিল। আওয়ামী লীগ কিন্তু ব্যান করেনি বিএনপিকে কিংবা বিএনপি সমমনা দলগুলোকে, বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেনি। এখন তো আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, মানে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মানে হচ্ছে এক ধরনের ব্যান করা। তাহলে এটি তার চেয়েও জঘন্য, অংশগ্রহণমূলক হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন যদি হয়ও, নির্বাচন না হওয়ার সংখ্যা তো রয়েছে, যদি হয়ও সেটি নিরপেক্ষ হবে না। তাহলে নিরপেক্ষ না হলে কি হবে? আমরা এই জন্যই চাচ্ছিলাম যে ঠিক আছে, আওয়ামী লীগ নাই, এটা কি আর করার, তাও একটা নির্বাচন হোক, তাও একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার এই বাংলাদেশে আসুক। সেটিও যদি না হয়, তাহলে কি সেটি ভয়ঙ্কর হবে না? আচ্ছা, নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক ভাবে যদি কোনো সরকার না আসে, তাহলে সেটা অগণতান্ত্রিক ভাবে আসবে। যদি অগণতান্ত্রিক ভাবে কোনো শক্তি আসে, সেটি অগণতান্ত্রিক শক্তি, এবং আমরা কি বলবো সেটিকে, বিশেষ কোন রাষ্ট্রের বিশেষ কোন শক্তির
এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই শক্তি ক্ষমতায় আসছে, এবং সেই শক্তি তাহলে নির্বাচন হতে দিবে না, এবং সেই শক্তি যদি নির্বাচন হতে না দেয় অথবা নির্বাচন হওয়ার পরেও নিরপেক্ষ হতে না দেয়, তাহলে সেই শক্তির ক্ষমতাটা কতটা আমরা সেটা বুঝতে পারছি। এবং সেই শক্তি তো তারাই, এটা তো লুকোচুরি করে লাভ নেই, উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, এবং হয়তো সেখান থেকে চরম পন্থারও উত্থান ঘটতে পারে, জঙ্গিবাদেরও উত্থান ঘটতে পারে। এবং এই যে জঙ্গিবাদের চরম মানে জঙ্গিবাদ কিংবা চরম পন্থার উত্থান ঘটতে পারে, এটি আমরা আশঙ্কা করছি। তার তো কিছু সিমটম এই 17 মাসে দেখা গেছে। যদি তাই হয় সেটা তো আমার সংবিধানের বিরুদ্ধে, সেটা তো আমার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। যদি একটি কল্যাণমুখী রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা যেভাবে বলি না কেন, তার বিরুদ্ধে তার অবস্থান হবে, তাহলে সেটি তো অবশ্যই আমাদের জন্য ভয়ঙ্কর সময়। এবং যদি এভাবেই পেছন দরজা দিয়ে কোনো শক্তি ক্ষমতায় আসে, তাহলে তারা কি কি করতে পারে সেটুকুও তো অনুমেয়। পান্না ভাই, মানে আপনার মূল শঙ্কা কি? একটা হচ্ছে নির্বাচন হবে না, একটি গোষ্ঠী নির্বাচন হতে দেবে না, সেটা, নাকি নির্বাচন হলেও নিরপেক্ষতা থাকবে না সেই নির্বাচন আয়োজনে? একে আওয়ামী লীগ নাই, সেটা তো পরিষ্কার করেছেন, এরপরেও নিরপেক্ষভাবে সেটা আয়োজিত হবে না, তাহলে কার পক্ষে কাজ করবে? সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেটা। আরেকটা হচ্ছে আরেকটা আশঙ্কা কি এই যে নির্বাচনের মাধ্যমে এমন একটা শক্তি ক্ষমতায় আসতে পারে যে যারা উগ্রবাদের বিকাশ ঘটাবে বলে আপনি শঙ্কা করছেন, কিন্তু সে তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত, তাতে আপনি কি বা করতে পারেন? না, আমি তো প্রথমে বলেছি গণতান্ত্রিক ভাবে আসুক। গণতান্ত্রিক ভাবে যদি হেফাজতে ইসলামেও আসে, আমার আপত্তি নেই। গণতান্ত্রিক ভাবে জামাতে ইসলামী কিংবা ইসলামী আন্দোলন বা এর চেয়ে আরো মানে আরো মৌলবাদী সম্পন্ন কোন শক্তি যদি ক্ষমতা আসে, আমার কোনো আপত্তি নেই। তার কারণ এদেশের মানুষ যদি ভোট দেবে, মানুষ যদি মনে করে যে না এটা ভালো, ওকে ঠিক আছে, এবং তাদের কার্যক্রম যদি পরবর্তীতে খারাপ বলে প্রতীয়মান হয়, তাহলে মানসিক সিদ্ধান্ত নেবে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে, আপনি দুটো প্রশ্ন করেছেন যে নির্বাচন হবে এইখান থেকে আশঙ্কা, নাকি নির্বাচন হলেও নিরপেক্ষ হবে না, অন্য কোনো শক্তি ক্ষমতা আসবে। দেখুন, দুটো বিষয়ই একই সূত্রে গাঁথা। ডক্টর ইউনূস সরকারের ভর কেন্দ্রে কারা আছে? 1 নম্বরে এনসিপি, 2 নম্বরে জামাত, 3 নম্বরে বিএনপি। এখন এটা সত্য কথা যে বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে একটি বৃহৎ রাজনৈতিক শক্তি, এবং এটিও সত্য কথা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারাও বলছে হ্যাঁ ঠিক আছে বিএনপি আসুক, অন্তত অনির্বাচিত ভাবে যে সরকারটি এখনো পর্যন্ত বিদ্যমান সেটির আর কোনো প্রয়োজন নেই, যেহেতু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থা আছে এবং যে মবক্রেস চলছে, যেই একটা উদ্ভট সবকিছুতে আমরা বিভিন্ন বিষয়ে দেখতে পাচ্ছি, সেই জায়গাটি থাকবে না। সো আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারাও বলছে, শুধু আমি আওয়ামী লীগ কর্মী সমর্থক বললাম এই কারণে যে আওয়ামী লীগের চির প্রতিদ্বন্দ্বী তো বিএনপি, সে বিএনপিও ক্ষমতা আসলে তাদের সমস্যা নেই, অন্তত তারা বলছে যে গণতান্ত্রিক ভাবে আসুক, ঠিক আছে আমরা ভুল করেছি, আচ্ছা এই নির্বাচনটা ভালো। শুধু আওয়ামী লীগ নয়, সারা বিশ্বের মানুষ, মানে বিশ্বের মানুষ বলতে যারা আমাদের স্টেক হোল্ডার, বহির্বিশ্বের শক্তি যারা, মানে আমি বলছি না যারা মুখোশ পরে আছে বিশ্বের শক্তি পশ্চিমা দেশগুলোর মধ্যে আছে তো কিছু, আমি তাদের কথা বলছি না, অন্তত বাংলাদেশের সঙ্গে যারা আমরা বাংলাদেশে যারা ওয়েল উইশার, তারা চায় যে একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের মানে নির্বাচনের মাধ্যমে কোনো একটা সরকার প্রতিষ্ঠিত হোক। এখন বিষয় হচ্ছে, এই যে 3টি ভর কেন্দ্রের কথা আমি বললাম, সবচেয়ে ডিপেন্ডেন্ট কার উপরে? ডক্টর ইউনূস সাহেব, এনসিপির উপরে, তারপরে জামায়াতের উপরে। এবার আপনি ইকুয়েশন মিলিয়ে নিন, কারা চায় নির্বাচন, কারা চায় না। এখন কথা হচ্ছে, যারা ক্ষমতায় না থেকেও ক্ষমতার উচ্ছিষ্ট আমি বলবো না, পুরোপুরি ক্ষমতা ভোগ করছে, পাওয়ার প্র্যাকটিস করছে, প্রশাসনের রদ বদল থেকে শুরু করে প্রশাসনের নিয়োগ, সব ধরনের প্রক্রিয়া তাদের গাইডলাইন অনুযায়ী হচ্ছে, তাদের সাজেশন অনুযায়ী হচ্ছে। সো তারা চায় এই ক্ষমতাটা ধরে রাখতে। প্রথমত হচ্ছে এই সরকারই যেন কন্টিনিউ করে, তারা সেটি চায়। দ্বিতীয়ত হচ্ছে, যদি না পারে, না ঠেকাতে মানে সরকার থাকার কোনো উপায় নেই, কিভাবে রাখা যায়? নির্বাচন বানচাল করে, আরো মানে লেন্দি করে এই গভর্নমেন্টের স্থায়িত্ব। আর বিকল্প হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করা। এখন দেখুন, এই যে 3টি শক্তির কথা বললাম, এই 3টি শক্তির মধ্যে একটি শক্তি তারা তাদের, আমি যেটা প্রথমে বললাম, তাদের পছন্দ অনুযায়ী প্রশাসন সাজিয়ে রেখেছে, এবং তারা সব ধরনের উইং কিন্তু
তারা নিজেরাই খোলা রেখেছে। যেমন যদি নির্বাচন হয়ও, যদি নির্বাচনে প্রভাব বিস্তার করা নাও যায়, তারা সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে। মানে তারা এমন কোনো প্রস্তুতি নেই যে তারা এখনো পর্যন্ত নেয়নি। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব ধরনের প্ল্যান তারা নিয়ে রেখেছে এবং সেই প্ল্যানিং গুলো ইমপ্লিমেন্ট করবে। এবং আমার ধারণা বিএনপি তো চাইছে যে কোনোভাবে একটি নির্বাচন হলে আহ মোটামুটি তারা ক্ষমতায় চলে আসবে। মানে আপনার কি তারেক রহমানের দেশে আসাটা আপনাকে একটু অস্বস্ত করে না? এমনকি ধরেন এই যে যমুনায় খাতির করে ডক্টর ইউনূস নিয়ে গেলেন, আর কাউকে তো স্ত্রী সন্তান সহ দাওয়াত দেন নাই, মানে রাইট, ভীষণ রাইট। নিশ্চয়ই গুরুত্ব দিচ্ছেন। তো তারেক রহমানের এই আশাটা সবাই তাকে গিয়ে সমর্থন জানিয়ে আসছেন, মতিউর রহমান, মাহফুজানা, মাহমুদুর রহমান, আপনার তবু কোনো আশ্বস্ত বোধ করতে পারছেন না তবু? আমি আশ্বস্ত হতে চাই, তবে আপনি এই মানে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, একেবারে ঠিক সময় মতো প্রশ্নটা করেছেন। সেটা হচ্ছে যে আমাদের একটি ধারণা ছিল যে তারেক রহমান দেশে এলে সবকিছু বিএনপি নিয়ন্ত্রণে চলে যাবে। আসলে কি গেছে? আমাদের মানে ধারণাগুলো কি বিএনপির নিয়ন্ত্রণে না গেলেও অন্তত একটা ব্যালেন্স তৈরি হবে। বিএনপি যে এক রকমের কোণঠাসা না, হয়েছিল সেই জায়গাটা থেকে না, সে সরে আসবে। না, সেটি আমি ধরে নিলাম সেটি হোক। কিন্তু আসলে কি গেছে? আচ্ছা, আপনি চিন্তা করুন যে গণভোটের বাকি আছে, গণভোট এবং জাতীয় নির্বাচনের বাকি আছে এখনো পর্যন্ত ২৭ দিন। আরো ২-৩ দিন আগে, অর্থাৎ নির্বাচনের ১ মাস আগেই গণভোটের ব্যালট পেপার গুলো প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের ট্রেজারিতে পৌঁছে গেছে। কেন ১ মাস আগে পৌঁছে যেতে হবে? যদিও নির্বাচন কমিশন বলছে যেহেতু এখন ডাবল ভোট, ১২,৭৬,০০,০০০ ভোটার, অর্থাৎ প্রায় ২৫ কোটিরও বেশি, তাই তো ২৫ কোটি, এরকম অ্যারাউন্ড। তো টোটাল ব্যালট পেপার, এত ব্যালট পেপার রাখার জায়গা নেই। এটি একেবারে খোঁড়া যুক্তি। কেন ১ মাস আগে পৌঁছে দেওয়া হয়েছে? সেই ব্যালট পেপার গুলো কারা ইউজ করতে পারে, মিস ইউজ করতে পারে এর মধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে পোস্টাল ব্যালট পেপার দেখুন আপনি বাহরাইনে, ওমান সহ ৩ টি দেশে কি অবস্থায় পাওয়া গেছে এবং কিভাবে ভাইরাল হয়েছে। যদিও ইসি সেটার জগা খিচুড়ি মার্কার একটা ব্যাখ্যা দিচ্ছে। তৃতীয়ত দেখুন, গণভোটের পক্ষে সরকার আদা জল খেয়ে নেমেছে, সরকার মানে সরকারের উপদেষ্টারা, নীতি নির্ধারকরা। এটি কি হয় কোনোভাবে? আপনি ভোট দিয়েছেন, ভোটের আয়োজন করা সরকারের দায়িত্ব এবং ফ্রি, ফেয়ার, অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। এই তো। তার পক্ষে ভোট দিবে, কার পক্ষে ভোট দেবে না, এটা তো রাজনৈতিক দলগুলো প্রচার চালাবে। সরকার বড়জোর প্রচার চালাতে পারে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা সিদ্ধান্ত নিন সংস্কার হবে কি হবে না, বড়জোর এই পর্যন্ত বলতে পারে। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তিনি এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বললেন, ডক্টর ইউনূস হচ্ছে ইমাম। ইমাম যদি মসজিদে কোনো খুতবা দেয় বা কোনো ফতোয়া দেয় বা কোনো বক্তব্য দেয়, তার বিরোধিতা করা নাকি ফ্যাসিবাদ। অতএব ডক্টর ইউনূস যেটা বলছেন সেটাই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কি ভয়ঙ্কর কথাবার্তা দেখুন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নাকি নূরজাহান বেগম, তিনি তিনি শুক্রবার সিলেটের একটি অনুষ্ঠানে বললেন যে হ্যাঁ ভোটের পক্ষে থাকা হচ্ছে ফরজে কেফায়া। আরে কাদের বক্তব্য তাদের মুখে উচ্চারিত হচ্ছে? বিশেষ একটা প্রতীকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, ইসলামপন্থী হলে, প্রকৃত সাচ্চা মুসলমান হতে হলে বিশেষ একটি কথিত ইসলামপন্থী দলের পক্ষে কাজ করতে হবে। এটা তো তাদের পক্ষ হয়ে এদের মুখে সেই কথাবার্তা উচ্চারিত হচ্ছে। এখানে ফরজে কিফায়া আর ফরজে শরিয়া না কি বলে, মানে আমি ঠিক খেয়াল নাই। এই ফরজের ক্লাসিফিকেশন কেন করা হচ্ছে? আপনি কি বুঝতে পারছেন যে ইসলামের দোহাই দিয়ে, এটা ইসলামের বিভিন্ন শব্দ মিসইউজ করে, বরঞ্চ ইসলামকে বিতর্কিত করে, যারা বিতর্কিত করে আসছে যে রাজনৈতিক দলটি, তাদের পথ অনুসরণ করছে। মানে হ্যাঁ ভোট জয় যুক্ত হতেই হবে। হু ইজ ইউনূস? কেন তার এত গায়ে জ্বালা? তাকে কেন নিয়ে আসা হয়েছে? একটা নির্বাচন করার জন্যই তো আনা হয়েছিল। আমাদের সবার প্রত্যাশা তো এইটাই ছিল। তারা বলে ফেলল তাদের প্রধান এজেন্ডা ৩ টি: নির্বাচন, সংস্কার এবং আরেকটা কি বিচার। শেখ হাসিনা পতনের ১ দফা আন্দোলনের সময় কি এই কথাগুলো ছিল? ছাত্রদের পক্ষ থেকে যারা আন্দোলনটি করেছিল, এরা এসে ৩ টি বানিয়ে এলো। আচ্ছা ঠিক আছে, করুন, সমস্যা নেই। কিন্তু এখন কি উদ্দেশ্যে, কোন জায়গা থেকে এইসব ম্যাটিকুলাস ডিজাইন নতুন নতুন ভাবে আমাদের সামনে উপস্থিত হতে হচ্ছে এবং বিশেষ একটি দলের হয়ে তারা এই কথাগুলো বলছে, একই ধরনের বক্তব্য আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি দেখুন, আরো খেয়াল করুন, সাংবাদিক আনিস আলমগীর নামে দুদকের একটি মামলা দেওয়া হলো। কেন? এই সরকারের হাতে আছে আর মাত্র কয়েকটা দিন। কেন এত সব বিতর্কের মধ্যে জড়াবে?
আপনি দেখুন ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা। তাহলে সরকারের বাকি আছে আর কয়েকটা দিন। খলিলুর রহমানের এই কথাটাই আপনি বলতে যাচ্ছিলেন কিনা জানি না, আমি মুখের কথা কেড়ে জি, নিলাম। হ্যাঁ খলিলুর হ্যাঁ রহমান, ফয়েজ আহমেদ তৈয়ব এদেরকে এবং নির্বাচন কমিশনের সচিব, হ্যাঁ এই তিনজনকে বানিয়েছে বিমানের পরিচালক। শরীফ হ্যাঁ ওসমান হাদির ভাইকে, মানে হাদির ভাই চাইছেন বিচার, তার ইনকিলাব মঞ্চ এখনো স্বাভাবিক অবরোধ করে রেখেছে, তার ভাইকে পাঠাচ্ছে সেকেন্ড সেক্রেটারি করে যুক্তরাজ্যে। মানে হুম। সরকার এ ধরনের, কিংবা ধরেন চীনের সাথে 608 কোটি টাকার ড্রোন চুক্তি, কিংবা পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনা, মানে এত বড় বড় চুক্তি কার্যক্রম এসবে যাচ্ছে কেন সরকার? প্রশ্ন তো এখানে আপনি মিলিয়ে নিন। আমি শুধু প্রশ্নগুলো আপনি আপনার প্রশ্নের জায়গা থেকে আমি একটু এলাবোরেটলি আরো বেশ কিছু প্রশ্ন অ্যারাইজ করছি। তাহলে এগুলো কিসের লক্ষণ? কেন ডক্টর খলিলুর রহমানকে বিমানের মানে পরিচালক করতে হলো, ফয়েজ তৈয়বকে করতে হলো, ইসি সচিব যার প্রধান কাজ এই মুহূর্তে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা। আপনি কি বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছি? আমি কেন শুধু শুধু বলেছি যে একটা ভয়ংকর সময় আমাদের সামনে ওয়েট করছে? পান্না ইসি ভাই, আমি সচিব। একদম কোনো লক্ষণ, আমি বিশ্বাসই করি না ডক্টর ইউনূসকে যমুনা থেকে বের করা খুব সহজ হবে। যমুনা থেকে বের করতে হলে তাকে আসলে বঙ্গভবন পাঠাতে হবে, মানে আমার সমীকরণটা এরকম, আমি এরকম বয়ানও তৈরি করেছি। কিন্তু আমি যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে যে সত্যি কি, মানে একটা ভয়াবহ, আপনি ভয়ঙ্কর সময় বলেছেন, কিন্তু একটা ভয়াবহ বিশৃঙ্খলা বাংলাদেশে যদি আনফরচুনেটলি তৈরি না হয়, মানে এমনটা না ঘটুক, তৈরি না হয়, তাহলে কি আসলে এই সরকারের পক্ষে নির্বাচনটা না করে মানে তার সময় দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে? কারণ তার উপর তো আসলে বিদেশি চাপ আছে, দেশি বিদেশি চাপ আছে নির্বাচনটা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার। আছে, এটি উপরিভাগ থেকে মনে হচ্ছে, কিন্তু আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে বিদেশি চাপ তার উপরে আছে নির্বাচন করার? এখন প্রত্যেক রাষ্ট্রই তো মনে করে যে মানে ওপেন বলার চেষ্টা করে যে আমরা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন চাই। এখন তাদের মুখ থেকে ইনক্লুসিভ শব্দটা সরে গেছে। কেন সরে গেল? তাহলে বিশেষ কোনো উদ্দেশ্য আছে? যুক্তরাষ্ট্র তো ২০২৪ ৭ জানুয়ারি নির্বাচনের আগে বারবার ফতোয়া দিচ্ছিল যে তারা ইনক্লুসিভ নির্বাচন চায়। ইউরোপীয় ইউনিয়ন বলছিল। এখন তাদের সেই সংজ্ঞা পাল্টে গেছে। এখন ফ্রি, ফেয়ার ওইটুকু পর্যন্ত আছে, ইনক্লুসিভ শব্দটা আর নেই। কেন সেটা বাদ হয়ে গেল? তার মানে আপনি বুঝতে পারছেন কোন ধরনের নির্বাচন চাই? আচ্ছা, ধরে নিলাম যে যেহেতু এখন আওয়ামী লীগ নিয়ে অনেক সমস্যা, এই সরকার একটা বিশেষ শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে। তারাও সেখান থেকে সরে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পশ্চিমা শক্তির খুব আস্থাভাজন লোক। তারা মিলেমিশেই এটুকু ইয়ে করেছে, আ একটা জায়গায় উপনীত হয়েছে যে না আওয়ামী লীগ করা যাবে না। আচ্ছা ধরে নিলাম আওয়ামী লীগ বাদ। কিন্তু তারা যে মনে প্রাণে নির্বাচন চায়, এটি কিভাবে আমি মানে আমি আপনি এনশিওর করব বা খুব খুব কনফিডেন্টলি বলব? এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এজেন্ডা তো আছে। তাকে তো আর এমনি, এমনি আনা হয়নি। তার যে উপদেষ্টারা বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও এখানে উপদেষ্টা পরিষদে বসেছেন। একটা এজেন্ডা আছে না? একটা না, অনেক এজেন্ডা তো আছে। চট্টগ্রাম বন্দরের ২ টি বন্দর তো ৩০ বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হলো, হ্যাঁ? আচ্ছা, পরবর্তীতে করিডোর নিয়ে নানান ধরনের আলোচনা সেনাবাহিনী আপত্তির মুখে সেটি সাকসেসফুল করতে পারল না। এখন বিমানে, বিমানে কেন ডক্টর খলিলকে দেওয়া হলো? একজন উপদেষ্টা পরিচালনা পর্ষদে যেতে পারে, আপনি বলুন। আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান এর আগে যতগুলো সরকার এসেছে সেটি গণতান্ত্রিক হোক কিংবা অগণতান্ত্রিক, আমি জানি না আমার ভুল হতে পারে। সেই সরকারগুলোর কোন মন্ত্রী কিংবা উপদেষ্টা কোন পরিচালনা পর্ষদে থাকে? আপনি আমাকে দেখান তো। আর এই সরকারের মেয়াদ আছে ২৫-২৬ দিন। কেন ডক্টর খলিলকে, মানে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যখন নির্বাচনের সঙ্গে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গিভাবে। যেই নিরাপত্তা উপদেষ্টা কাল সংযুক্ত আরব আমিরাত, পরশু কাতার, তারপরের দিন যুক্তরাষ্ট্র, পরের দিন ভারত, এই করে বেড়াচ্ছে। তিনি কেন বিমানের পরিচালনা পর্ষদে যাবেন? কেন মানে ইসি সচিব যেটি বললাম তাকে কেন, আর লোক নেই, আর মানুষ নেই দিয়ার মতন। তো এই বিষয়গুলো ভাই, যদি তারেক রহমান একটা সুন্দর ভাগাভাগি করতে পারেন, মানে ইউনূসকে রাষ্ট্রপতি, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, তারপর জামায়াতের আমির তাকে যে প্রস্তাব দিয়ে এসেছেন যে জাতীয় সরকার গঠন, হ্যাঁ, সেসব যদি করতে পারেন তাহলে কি একটা নির্বাচন হয়ে যেতে পারে। মানে ব্যবস্থাটা এরকমই থাকলো,
বিএনপিও তার একটা ভাগ বুঝে নিল, কিন্তু আমি আবার হিসাব মিলাতে পারি না, তখনও তো বিএনপি যদি রাজা হয়, মানে আসন যদি বেশি পেয়ে যায়, তাহলে তো নিশ্চয়ই বিএনপি একটু মানে নেতৃত্বের মধ্যে থাকবে সরকারে, সেটাই বা সহ্য করবে কি করে ডক্টর ইউনূস বা জামায়াতে ইসলামী? মানে কোনো একটা সমীকরণে তারা আসতে পারবেন এরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা, এবং সেটাই একমাত্র সমাধান কিনা? না হলে আপনি যে ভয়ঙ্কর সময়ের কথা বলছেন সেটা তো আসলে 12ই ফেব্রুয়ারির আগেই। তা তো বটেই, তা তো বটেই। এখন দেখুন, তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হয়েছে ভার্চুয়ালি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের, বিশেষ করে ট্রেড ইস্যুতে যারা কাজ করেন। হয়েছে, জামাত। জামায়াতের আমিরের সঙ্গেও হয়েছে এই একই বাণিজ্য হ্যাঁ, প্রতিনিধি বৈঠক। হ্যাঁ, কেন হবে? কেন হবে? মানে বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য কিছু আছে কিনা? অন্যান্য দেশের কূটনীতিকরা কিংবা হাই অফিসিয়ালরা তারা বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করতেই পারেন, কথা বলতেই পারেন। এগুলো দেখে, দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, হ্যাঁ? কিন্তু যেখানে সরকারের সঙ্গে নেগোসিয়েশন চলছে শুল্ক ইস্যুতে, যুক্তরাষ্ট্র যে পরিমাণ ট্যারিফ আরোপ করেছে আমাদের রপ্তানিমুখী বিভিন্ন পণ্যের উপরে, যুক্তরাষ্ট্রে যেগুলো যায়, তো সেটি নিয়ে তো সরকারের সাথে কথা হচ্ছে। এখানে সরকার অন্য আবার কিন্তু কাউকে প্রকাশই করে নাই, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আবার হ্যাঁ, সরকার হ্যাঁ, টার্গেটের তলায় রেখেছে, কিন্তু আমাদের নেতৃবৃন্দ বলছেন যে তারা কবুল, তারা সরকারের সেটা মেনে নিয়েছেন, এটা বলছেন হুম, মার্কিন প্রতিনিধিকে। ওটা তো আছেই। কিন্তু আমি সেটাই বলছি যে নন ডিসক্লোজার বিষয়টা তো আছেই। অনেক বিতর্কিত। আমরা এখনো জানতে পারিনি এর ভিতরে আসলে কি রয়েছে। আচ্ছা, উপরিভাগে আমরা যেটা দেখছি যে শুল্কের যেই পরিমাণ সেটি নিয়ে দেন-দরবার চলছে। ডক্টর খলিল কদিন আগেও তিনি ইসে গেলেন, যুক্তরাষ্ট্রে গেলেন। আচ্ছা, কথা হচ্ছে সাবেক মার্কিন অ্যাম্বাসেডর কিন্তু লন্ডনে তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছেন। তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন লন্ডনে গিয়ে। আমি বলছি না তারেক রহমান কোন কিছু আশ্বাস দিয়ে ফেলেছেন। কিন্তু তাদের তো চাওয়া পাওয়া আছে বিদেশি রাষ্ট্রগুলোর। এবং আমি একটা কথা মাঝখানে বলে রাখি। শুনুন, এই যে যেসব গলাবাজি করা হয়, চাপাবাজি করা হয় যে বাংলাদেশের মানুষই তার ভাগ্য নির্ধারণ করবে, বাংলাদেশের মানুষই বেছে নেবে সরকার। এগুলো একেবারে ফালতু কথা। এগুলো একেবারে পুস্তকের কথা, পুস্তকের বাণী। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র এবং পশ্চিমা কয়েকটা রাষ্ট্রই নির্ধারণ করে আমাদের ভাগ্য কি হবে। সো এটি নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। এখন কথা হচ্ছে তারেক রহমান কোনো কিছুতে আশ্বস্ত করেছে পশ্চিমা রাষ্ট্রগুলোকে, এটা আমি বলছি না। কিন্তু তাদের চাওয়া পাওয়া আছে, হ্যাঁ? চাওয়া পাওয়ার মধ্যে তো অনেক কিছুই ক্লিয়ার আমাদের সামনে। সো তারা কোন খেলা খেলবে আমরা জানি না। খেলা এখনো অনেক বাকি রয়েছে। অনেক ধরনের ষড়যন্ত্র, অনেক ধরনের আন্ডার টেবল এগ্রিমেন্ট, এইগুলো অনেক শক্তি অনেক সাথে করবে, এটাই বাস্তবতা। সো নির্বাচন যত সহজে মনে করা হচ্ছে, বিএনপি মনে করছে তার ম্যান পাওয়ার আছে, তার সমর্থক গোষ্ঠী আছে, তার কোটি, কোটি ভোটার আছে এবং নির্বাচন হলেই তারা জিতে যাবে। এত সহজ না, এত সহজ না। এবং তার আরেকটি ডিজাইন হচ্ছে এই যে গণভোট একই দিনে করা, একই দিনে করা। একেকটা ভোটে কি পরিমাণ সময় লাগবে? আমি হিসাব করে দেখেছি ৫ মিনিট করে গড়ে লাগবে, যেখানে ৩০ সেকেন্ড একটা সিল মারতে যেকোনো একটা মার্কার উপর জাতীয় নির্বাচনে লাগতো, তাই না? এখন জাতীয় নির্বাচন প্লাস গণভোট এই দুটি একসাথে ভোট দিতে গেলে আপনার ওটা করে দিতে গেলে ভালো করে ৫ মিনিট লাগবে। ৫ মিনিট একেকজনে আপনি হিসাব করুন যে সকাল ৮টা থেকে বিকাল ৫টা ১ ঘন্টা বাড়ানো হয়েছে। ৯ ঘন্টায় ৫৪০ মিনিট। ৫৪০ মিনিটে কজন ভোটার ভোট দিতে পারবেন একেকটা বুথে? এবং ওইখানে যদি আগের রাত থেকেই ১০৮ জন, বেশি না। আমি দেখেছি ৫৪০ মিনিটে ১০৮ জন ভোট দিতে পারে ৫ মিনিটে। তো প্রতিটা বুথে বিশেষ কোন শক্তির দলীয় কর্মী সমর্থক বা ভোটারদের ১০০ করে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা কোনো বিষয় না। যেখানে আপনি, আমি, আমরা সাধারণ ভোটার যেতে পারবো না আগে। ওই ১০৫ জন বা ৮ জন দিতে ভোটের টাইম শেষ প্রতিটা বুথে। এখন বিষয় হচ্ছে যে অনেকে বলছে যে এত সহজ। এটা বাংলাদেশ। আপনি যেনতেনভাবে নির্বাচন করে ফেলবেন। যেকোনো একটা ফল ঘোষণা, শুধু জাতীয় নির্বাচন নয়, সরকার গঠনের ক্ষেত্রে নয়, যেকোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটি আপনি সাংবাদিকদের সংগঠন হোক, ডিআরইউ, প্রেস ক্লাব কিংবা ব্যবসায়ীদের সংগঠন হোক, নির্বাচন কিন্তু একবার হয়ে গেলে পরে গদি থেকে নামানো কিন্তু এত সহজ না। এত সহজ না। আপনার কিন্তু প্রশাসন, আবার আপনার ভোট বয়কট হতে আমরা দেখেছি, এমনকি ২০১৮ সালে ভোটের হ্যাঁ, দিন দুপুরবেলা থেকেই ভোট বয়কট শুরু মানে হয়েছে না? জামায়াতে ইসলামী, বিএনপি
বালি সরে গিয়েছিল। তাতে কি হয়েছে? আওয়ামী লীগের তো ক্ষমতায় কিছু হয়েছে, কিছু হয়েছে, নামানো গিয়েছিল 5 বছরের মধ্যে। পরবর্তীতে যে 2024 তার তো অনেক ব্যাখ্যা, এগুলো আলোচনা হচ্ছে, এগুলো আর পিছন দিকে যাবো না। এখন কথা হচ্ছে তারেক রহমানকে আমরা দেখেছি, মানে বিএনপিকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফাঁদে পা দিতে ডক্টর ইউনূস সাহেবের। যখনই কোনো উল্টাপাল্টা কিছু হয়েছে, দেশে একটা বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, একটা অস্থির পরিবেশ, তখনই এই 3 শক্তিকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে যমুনাতে। চা, চপ, সমোসা খাইয়ে, ফাস্ট ফুড খাইয়ে, মাথায় হাত টাত বুলিয়ে আবার সব শেষ। অথচ দেখা যাচ্ছে তার 1 ঘন্টা আগে বিএনপি হুঙ্কার ছেড়েছে। আবার ওই যমুনায় গিয়ে বেরিয়ে এসে সব ধরনের সমর্থন আমরা ডক্টর ইউনূসের প্রতি দিতে দেখেছি। কেন তারা ছাড় দিচ্ছে? মনে হচ্ছে নির্বাচনটা তারাও মাথা হাত বুলাতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের। যে কোনোভাবে আদায় করা গেলেই সম্ভবত তারা জিতে আসছে। এবং আপনি যেই ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন একটা করেছিলেন যে তারেক রহমান আসার পরেও কিছু হচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এত আন্তরিকতা, এত সুযোগ সুবিধা, ওইখানেই সবচেয়ে বড় কোয়েশ্চেন। তারেক রহমানকে যে প্রোটোকল দেয়া হলো নিরাপত্তার জায়গা থেকে, এটা অস্বাভাবিক না? তারেক রহমানের জীবন ঝুঁকির মুখে, এটি আমরাও বিশ্বাস করি। তারেক রহমানের স্পেশাল সিকিউরিটি দরকার, এটি আমরাও বিশ্বাস করি। কিন্তু সেটি একটা মাত্রা পর্যন্ত। যেভাবে দেয়া হলো বিশেষ বিশেষ বাহিনী, সেগুলো আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না। পৃথিবীর কোন ইতিহাসে আপনি দেখাতে পারবেন মানে পলিটিশিয়ান কিন্তু গভর্নমেন্টে নেই, রাষ্ট্রের কোন আহ রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি নেই, তাকে এরকম প্রোটোকল দেয়া হয়েছে। এটাই ডাল মে কুছ কালা হে, মানে হিন্দু একটা, মানে হিন্দিতে যে একটা বহুল প্রচলিত কথা, সেটাই বলতে চাচ্ছি। এবং আরো অনেক ইস্যুতে, আরো অনেক সেন্সিটিভ ইস্যুতে যেই পরিমাণ আন্তরিকতা আমরা এই সরকারের পক্ষ থেকে দেখেছি বিএনপির প্রতি, সেটি প্রশ্নবিদ্ধ করে যে এত এত আন্তরিকতা কেন, এত আয়োজন কি কারণে? কারণ দেখানো হচ্ছে বিএনপিকে যে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু মাঝখান থেকে, পেছন থেকে অনেক ধরনের ডিজাইন চলছে, যেগুলো ইমপ্লিমেন্ট করা হবে। তাদেরকে মনে হচ্ছে ছেলে বুলানো, হাতের মোয়া দেখানো হচ্ছে বিএনপিকে, আর বিএনপি তাতেই সন্তুষ্ট থাকছে। আমি জানি না যে এই যে এই ভাবনাগুলো আমরা ভাবছি, বিএনপির শীর্ষ নেতৃত্ব ভাবছে কিনা। তাদের মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, অনেক বোদ্ধা মানুষ আছেন, তাদের তো এগুলো ভাবার কথা। কিন্তু কেন ভাবছেন? যে প্রশ্নগুলো আমরা অ্যারাইজ করছি, কেন তারা এই প্রশ্নগুলো অ্যারাইজ করছে না? যমুনাতে গেলেন ডিনারের দাওয়াতে তারেক রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে। আমার ধারণা ছিল সেখানে কোনো কিছু একটা সিদ্ধান্ত দিয়ে আসবে, সিদ্ধান্ত না হোক দাবি দেওয়া জানিয়ে আসবে, হয়তো দিতেও পারে, আমরা জানি না। কিন্তু সেটি প্রকাশ্যে আসা উচিত ছিল। যেই কথাগুলো এখন বলা হচ্ছে, শুনুন, এটা তো এটি বাস্তবতা। গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি মানে আন্তরিকতার সাথে নেই, এটি বাস্তবতা। সেটি বিএনপি যতই মুখে বলুক না কেন যে হ্যাঁ আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে, এটি মনে করার কোনো কারণ নেই। এবং আমরা যারা সাধারণ মানুষ, তারাও মনে করি না যে এটি জিতে গেলে, এই হ্যাঁ ভোটটি জিতে গেলে রাষ্ট্রের খুব বেশি কল্যাণ হবে, সমস্যা হবে। সংস্কারের ঘোড়ার ডিম হবে না, এক বিন্দু পরিমাণ হবে না। এইগুলো সব ডিজাইনের অংশ। আগে কখনো হয় নাই, সেটা হচ্ছে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রথমে এই প্রশ্নটা করতে চাই যে আপনিও একজন প্রবাসী সাংবাদিক, আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনার পাশে বাংলাদেশি যারা আছেন বা বাংলাদেশি কমিউনিটি বলতে আমরা যা বলছি, তাদের মধ্যে আসলে ভোট দেবার বা প্রবাস থেকে ভোট দেবার ভোট নিয়ে উত্তেজনা আপনি কেমন দেখছেন বা উত্তেজনা আছে কিনা? উত্তেজনা যে নেই সেটা আমি বলবো না, কিন্তু উত্তেজনার মূল কড়াইটা তো দেশে, সেজন্য আঁচটা টের পাওয়া যায়, কিন্তু আমরা উত্তেজনার কড়াইতে নিজেদেরকে ফেলতে পারি না। কিন্তু যেটা বলছিলেন আপনি, এই কথাটা মানতেই হবে যে যত রকম ভাবে আমরা বিগত সরকারের নিন্দা বা প্রশংসা করি, তারা এই কাজটি করবেন বলে করতে পারেননি বা করেননি। কিন্তু এবার যেটা দেখলাম যে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমস্ত কিছুই ঠিক আছে, ধরেন একটা উদ্বেগ উত্তেজনা তো বাঙালিদের মধ্যে থাকেই, এবং আপনিও অনেকদিন ধরে হয়তো প্রবাসে আছেন, জানেন যে বাঙালিরা প্রবাসে দুটো জিনিস খুব ভালোভাবেই নিয়ে আসে দেশ থেকে। একটা হচ্ছে তার সংস্কৃতি ধর্ম, আর একটা হচ্ছে তার রাজনীতি। সুতরাং রাজনৈতিক কারণে এখানে টানাপোড়েন আছে, এবং এক ধরনের প্রবাসীরা মানে প্রবাসীদের একাংশ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, আরেকাংশ ভোট বয়কট করার জন্য উদ্গ্রীব, দুটোই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি রেজিস্ট্রেশন দেখলাম এবং প্রক্রিয়াগুলো দেখলাম, একেবারে শেষ পয়েন্টটা হচ্ছে এই ভোট সবগুলো যাবে বাংলাদেশে, তারপর গণনা হবে সেখানে। সে জায়গাটায় কি হবে এইটা যতক্ষণ আমরা ক্লিয়ার হতে না পারছি বা বুঝতে না পারছি, ততক্ষণ এই ভোট
হওয়া না হওয়া আসলে কতটা তফাৎ মানে আপনি বা উদ্বেগের পার্থক্য জায়গা দেখছেন নির্ণয় যে করে। ভোট যাবে হচ্ছে বাংলাদেশে এবং তারপরে গণনা সেই জায়গায় কি হবে, কিন্তু এখনই কিছু জি, বিষয় শোনা যাচ্ছে, জি। যেমন কয়েকটা খবর আসছে, কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে প্রবাসে বিভিন্ন জায়গায় বাহরাইন, ওমান এরকম কয়েকটা জায়গা থেকে ভিডিও আসছে যে এক বাসায় বা একজন ব্যক্তির কাছে অনেকগুলো ব্যালট পেপার চলে গেছে, যেটি আসলে ভিন্ন ভিন্ন জি। ব্যক্তির কাছে যাবার কথা, এবং সেটির ভিডিও করা হচ্ছে, বলছে ভিডিও কইরো না, এই টাইপের কথাবার্তা সেখানে শোনা যাচ্ছে। এবং সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে বিএনপি আপত্তিও জানিয়ে এসেছে যে এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। মানে এই অনিয়মটাকে আপনার কাছে কি মনে হচ্ছে, এটি আসলে কেমন ধরনের অনিয়ম বা এটার প্রভাব ভোটে কেমন পড়তে পারে? দেখেন, যখন বাংলাদেশের কথাই বলছি এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা বিদেশিদের অংশগ্রহণের কথা বলছি, তখন এই প্রক্রিয়াটা বাদ যাবে কেন? এটা তো আমাদের অস্থিমজ্জা রক্তজাত একটা প্রক্রিয়া। গত 15 বছর তো এই জাতি ভোট দিতেই পারেনি, ভোটের বাক্সই দেখেনি, ভোটের লাইনেও যেতে পারেনি, এবং তাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে ভোটাধিকার থেকে, যার ফলাফল তারা পেয়েছেন। কিন্তু এখন আপনি যেটা বলছেন, এটা দুটো কারণ। একটা হচ্ছে অতি উৎসাহের ফল, আর একটা হচ্ছে বিষয়টাকেই যে আমি আপনাকে আগে বললাম, ভোটটা যেহেতু বাংলাদেশে গণনা করা হবে, অথচ দেখেন বাংলাদেশে ব্যালট পেপার যাবার আগেই ওমান সহ নানা দেশে নানা ধরনের ব্যালট পেপার তৈরি হয়ে গেছে, একজনের কাছে 10টা ব্যালট পেপার যাচ্ছে, তার মানে ওই একই জিনিস, ছাপ্পা মেরে আগেই ভরে দেওয়ার একটা ব্যবস্থা করা। এইভাবেই না আমাদের, দেখেন এত বছর ধরে বিদেশে থেকে, গণতান্ত্রিক অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে কোনো দেশে থেকেও এই দেশের যে কালচার বা রাজনীতির যে মানে ভোটের যে স্বচ্ছতা, সেগুলো আমরা শিখতে পারিনি। আমাদের এটা জাতিগত দুর্বলতা, এবং এই দুর্বলতাতে পেরেক ঠুকেছে আমাদের সবগুলো সরকার, বিশেষ করে বিগত সরকার। কাজেই এটা তো অন্যায় কিছু না, এরকমই হওয়ার কথা। এবং বিএনপি যে কনসার্ন বা যে উদ্বেগটা প্রকাশ করেছে, আমি তাদের সাথে সহমত, কারণ যদি এখানে ক্ষতিগ্রস্ত হয় তো বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। জি, একটু বিএনপির প্রসঙ্গে আমরা দেখলাম বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এবং পরিবার সহ গিয়ে তার স্ত্রী, কন্যা এবং প্রধান উপদেষ্টার সাথে সেই সময় প্রধান উপদেষ্টার মেয়েও ছিলেন। মানে পারিবারিক একটা দেখা, ডিনারের আমন্ত্রণ ছিল বলে জানতে পারছি। প্রায় 2 ঘন্টার মতো সময় তাদের মধ্যে কথা হয়েছে বা একসাথে সময় কাটিয়েছেন। তফসিল ঘোষণা হয়ে গেছে, ভোটের কাজবাজ চলছে, এই সময় আসলে এরকম সাক্ষাৎ, এটি কি আসলে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে মানে সরকারের? দেখুন, আসলে আমাকে এখানে ঋত্বিক ঘটকের একটা কোটেশন ব্যবহার করতে হচ্ছে। উনি বলেছিলেন, ইউ আর অলওয়েজ এ পার্টিশন ফর অর এগেইনস্ট। হয় আপনি পক্ষের বাধা, না হলে আপনি বিপক্ষের বাধা। আমি এই সৌজন্য সাক্ষাতে আসলে কোনো ধরনের রাজনীতি কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই ধরনের সৌজন্য সাক্ষাৎ অস্বাভাবিক কিছু। উনি যখন লন্ডনে ছিলেন তখন প্রধান উপদেষ্টা গিয়ে ওনার সাথে দেখা করেছেন, সেটাও আমরা দেখেছি। আবার এখানে দেখতে গেছেন তার পরিবার নিয়ে পারিবারিক ভাবে করেছে। এখন আপনি নিরপেক্ষতার যদি কথা বলেন, তাহলে নিশ্চয়ই উনি প্রধান উপদেষ্টা তো নির্বাচন করবেন না, তিনি তো কোনো দলের নন। তার সাথে দেখা করলে সেখানে নিরপেক্ষতা ভঙ্গের একটাই জায়গা থাকতে পারে, সেটা হচ্ছে প্রভাবিত করা বা প্রভাবিত হওয়া। এখন প্রভাবিত করা এবং প্রভাবিত হওয়া যে হয় নাই, সেটা আমি আপনি নিশ্চিত হলাম কিভাবে? লন্ডন অনেকে তো বলছে যে আসলে বিলেতেই নির্ধারণ হয়ে গেছে নির্বাচন হবে কিনা, এবং সেই সুবাদে তিনি দেশে এসেছেন। এইটা ধরেন একটা কাটি সাক্ষাৎকার জন্য আগের ঘটনাটাকে কি আমরা বাদ দিয়ে দিতে পারি? হয়তো সেরকম কোনো সমঝোতা থাকতেও পারে। আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ধরনের একটা সমঝোতা বা আলোচনা ছাড়া বিলেত থেকে এসে কেউ কি তোপের মুখে পড়তে চাইবে? আমার তো মনে হয় না। সেই জায়গায় এই সৌজন্য সাক্ষাৎকার নির্বাচনের আগে পর্যন্ত আমরা একটু নির্দোষভাবেই দেখি না কেন? আচ্ছা, আপনি নির্দোষভাবে এটিকে দেখছেন। কদিন আগে আবার উচ্চশিক্ষা বিষয়ে একটা সেমিনারে প্রধান উপদেষ্টা বলছিলেন এনসিপির নেতাদের বিষয়ে, যে তরুণ ছাত্রনেতারা দল গঠন করেছেন, আমি নিশ্চিত তাদের অনেকেই নির্বাচিত হবেন, তাদের নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রীও হবেন, এবং তাদেরকে সেই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য বলছিলেন, এরকম একটা বিষয়। এবং প্রধান উপদেষ্টা শুরুতেও মানে এনসিপি গঠনের আগেও বলেছেন যে তিনি উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের পক্ষে প্রচারণাও মানে বলেছেন যে তারা কত ভালো, তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা তিনি তখনও বলেছিলেন। এখানে কি আপনি কোনো পক্ষপাতিত্ব দেখেন, নাকি এটাকে আসলে আপনি মানে সহজভাবেই দেখতে চাইবেন? না, এটা কোনো নির্দোষ নয়, এখানে আমি অপক্ষপাতিত্ব নয়, এখানে আমি এক চোখা দেখতে পাচ্ছি। কারণ প্রকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, বোধহয় তার পুরো নাম। আপনি দেখেন, পকেটে টাকা ছিল না, ভাত খেতে পারেনি, এই সমস্ত কথা বলেছে না, এখন প্রাডো গাড়িতে চড়ছে,
প্রাডো গাড়ি চড়া, ধরেন আমরা যারা বিদেশে বহু বছর ধরে বসবাস করছি, পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, আমাদের কষ্ট হবে বা আমরা কিনতেও পারছি না এরকম গাড়ি। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে নাই রিক্সা থেকে প্রাডো গাড়িতে চলে যাওয়া, এটা সততার লক্ষণ। আর আমি আরো একটু বলতে চাই আপনাকে, শুধু এ নয়, ওদের সাথে যারা ছিল তারা আমরা আগে জানতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এরা তো আঙ্গুল ফুল তাল গাছ হয়ে গেছে, পুরো তাল গাছ হয়ে গেছে, এক একটা বট গাছ হয়ে গেছে। আপনি দেখেন যে প্রথমে বলেছে আমাদের বাড়ি নাই, ঘর নাই, ওই এলাকার সবচেয়ে ভাঙা বাড়িটা আমার, এখন দেখা যাচ্ছে সবচেয়ে ভালো বাড়িটা তার। মানে রাতারাতি জমিদার পিতা, রাতারাতি আপনার কি বলে যে ধনী অভিভাবক পেয়ে যাওয়া সব ছেলেরা আলাদিনের চেরাগের মতো। প্রধান উপদেষ্টা এখন এগুলি বলতে বাধ্য, কারণ উনি তাদের কাঁধে ভর করে এসছেন। তাদের ভর করে এসছেন, তাদের কথা আপনি বলবেন, এটা স্বাভাবিক, কিন্তু আমরা এটা নিতে পারবো না। আমরা নিতে পারবো না এই কারণে আমরা বিগত সরকারের পাচার, অর্থ পাচার এবং যারা ফুলে ফেপে ধনী হয়েছিলেন তাদের বিরুদ্ধে যেমন বলেছি, এখনো আমরা বলছি যে এনসিপির এই ছেলেগুলো শিক্ষামন্ত্রী হবে, এই কথাটা আমার কাছে মহা হাস্যকর মনে হয়েছে। যারা শিক্ষা সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশে, যারা ইতিহাস বদলে দিচ্ছে, মবক্রেসি যেটাকে বলছি আমরা, যে মবের মাধ্যমে যারা আমাদের শিল্পকলা থেকে আরম্ভ করে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, আপনি আমাকে বলেন আমাদের জীবদ্দশায়, আমি প্রায় আপনার 70-এর প্রায় দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে আমাদের বয়স। তো আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের এই জীবদ্দশা আমরা কখনো বাংলাদেশে শিক্ষকদের এইরকম অপমান দেখিনি। এইভাবে কান ধরে জুতো পেটা করে গলায় জুতোর মালা দিয়ে এরা যদি শিক্ষামন্ত্রী হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে? সেটা কি উপদেষ্টা মহাশয় একবারও ভেবেছেন? খুবই নিন্দনীয় একটা বিষয় আপনি বলছিলেন। শিক্ষকদের মানে আমারও শিক্ষকতা করবার সুযোগ হয়েছে, জায়গাটা আসলে খুব বিশেষ একটা জায়গা বলে আমিও বোধ করি। কিন্তু শিক্ষকদের এত দলীয় মানে ভাবে থাকা, এটাও কি মানে আপনার দীর্ঘ জীবনে, আপনি বলছিলেন যে অভিজ্ঞতার জীবন, সেখানে আপনি দেখেছেন যে এত দলীয় বা দলকানা শিক্ষক গোষ্ঠী হয়ে যায়? দেখুন, দলকানার জন্য আপনি অন্য ধরনের শাস্তি তাকে দিতেই পারেন, তাকে বহিষ্কার করতে পারেন, তাকে কি বলে চাকরি থেকে খেদিয়ে দিতে পারেন, তার গ্র্যাচুইটি বেনিফিট বন্ধ করে দিতে পারেন, এমনকি তাকে আইনেরও মুখোমুখি করতে পারেন। কিন্তু আপনি তার গায়ে হাত তুলতে পারেন না, আপনি তার গায়ে কিছুতেই হাত তুলতে পারেন না, এবং আপনি তাকে গিয়ে চেয়ার থেকে টেনে তুলে নিতে পারেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন, শুধু পুরুষ বলে নয়, নারীদেরও তাই করা হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু জেন্ডার কাজ করেনি, এই ক্ষেত্রে কাজ করেছে তাদের হীনতা, তাদের আক্রোশ, তাদের আগ্রাসী মনোভাব। আপনি গতকাল দেখেছেন মিরপুর স্টেডিয়ামে টুকরো টুকরো করে দিয়েছে সবকিছু, মিরপুর স্টেডিয়ামের বাইরে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। আবার মবেচরাই নিজেদের ক্রিকেটের জন্য গর্ববোধ করছে। এই যে স্ববিরোধিতা, ধরেন শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, সব জায়গায় আপনার একটা দাপট এবং রাজত্ব কায়েম করার যে একটা প্রবণতা, উষ্ণতা, উত্তেজনা, এইটা কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বেশি আঘাত করেছে শিক্ষাকে। আপনি দেখেন, তাহলে আমি যেটা বলতে চাই, যে বাচ্চাগুলো 5-6 বছরের, যে বাচ্চাগুলো এখনো 10 বছরের নিচে, যারা প্রিয় এবং দেখে শেখে, তারা কি শিখছে? আমি সবচেয়ে যেটা শঙ্কিত হই, প্রায় প্রতিদিন আমি এই ব্যাপারটা বলি আমার প্রিয় মানুষদের, যে বাংলাদেশে বসবাস করেন আমরা যাদের টিনেজ বলি বা আরো কম, তাদের মনের উপর যে প্রভাবটা পড়ছে, এইটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আপনারা আমেরিকা থাকবেন, নোবেল পেন, আপনাদের পরিবার থাকবে বাইরে, সব রাজনীতিবিদদের, কিন্তু দেশের এই হতভাগ্য মানুষগুলো যাদের ছেলেমেয়েরা সেখানে বড় হচ্ছে, তারা একটা আতঙ্ক, একটা আতঙ্কিত জনপদের ভেতর বড় হচ্ছে, যেখানে তারা শিখছে টিচারকে জুতো পেটা করা যায়। এটা কিভাবে মানবো? জি, জনাব অজয় দাশগুপ্ত, আপনি বলছিলেন যে আসিফ মাহমুদ বা এনসিপিতে তারা যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ থেকে তাল গাছ, বট গাছ হয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে দুদকে কোনো ব্যবস্থার বিষয় আমরা দেখছি না। কিন্তু দুদককে সম্প্রতি দেখলাম আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তার বিরুদ্ধে দুদক আবার নতুন করে মামলা করেছে। এমনিতেই তিনি সন্ত্রাস দমন আইনে ইতোমধ্যেই কারাগারে আছেন, তার নামে মামলা হয়েছে, রিমান্ডেও ছিলেন, এখন কারাগারে আছেন। আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি সম্ভবত আপনার এখানে জয় মামুনের একটা সাক্ষাৎকার শুনেছিলাম, আমাদের সাংবাদিক বন্ধু, তিনি তার বিরুদ্ধে কেস দিয়েছিলেন, তিনি নিজেই জানেন না এই কেসটা কেন হয়েছে এবং তার নাম কে দিয়েছে এবং কারা এটা তাকে দিয়ে করিয়েছে, পরিষ্কার বলেছিলেন। তো এই ধরনের একটা বিষয়ে দেখ, আনিস আলমগীর কথা বলতে চেয়েছিল, কথা বলেছিল কিছু, এরকম কথা তো সবাই বলছে। ওই যে আপনার একটা আছে 70-75 সালে খুব জনপ্রিয় ছিল, যে ধরা না যাবে না, রক্ত দিলাম এমন স্বাধীনতা, এরকমই তো দেখছি আমি। একটা মানুষ কথা বলেছে,
যখন তাকে যে যে ঘটনায় তাকে হয়েছে সেই দিন তো তিনি সেখানে ছিলেনই না। এবং আপনি একটু যদি গভীরভাবে দেখারও দরকার নেই, একটু ভালো করে বুঝবেন যে এই ঘটনাটা বানোয়াট এবং তাকে একটার পর একটা কেস দিয়ে পর্যুদস্ত করা হয়েছে। এটার আমার মনে হয় দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য থাকতে পারে না, আছে দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য বন্ধ করে দেওয়া দেশের ভেতরে, এবং আরেকটা হচ্ছে যারাই মুখ খুলবে তাদেরকে এইভাবে শাস্তির মুখোমুখি। এবং আমি বলবো যে এই যে সাংবাদিকতা এবং সাংবাদিকের প্রতি যে এই ধরনের অনাচার, কিন্তু আপনি দেখুন সমস্ত সাংবাদিক এবং সংবাদ মহল নিশ্চুপ হয়ে আছে, মিনমিন করে প্রতিবাদ করছে। এটার পেছনে কিন্তু আমাদের বিগত সরকারের কথা আবার চলে আসবে এখানে। তারা এমন একটা প্রক্রিয়া চালু করেছিল, তখন কথা বলতে হতো ভয়ে এবং একটা মুখের আড়াল, আর এখন আপনি কথা বলতেই পাচ্ছেন না। এটাই হচ্ছে তফাৎ। জি, কিন্তু আমাদের আইন উপদেষ্টা বলছেন এখন সবার বাক স্বাধীনতা আছে, সরকারেরই নাই। মানে এই প্রসঙ্গে মনে হলো তাই একটু বললাম। আমি দেখছিলাম যে জনাব তারেক রহমান সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় মত বিনিময় করছেন। সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান তাকে বলছেন যে শেখ হাসিনার আমলে যে সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, কারাগারে গেছেন, তাদের একটা নাম বলছিলেন। এবং তারপরে আমরা দেখলাম নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির, তিনি বললেন এই সময়ে সাংবাদিকরা যারা কথা বলার কারণে বা ভিন্ন মতের কারণে নির্যাতিত হচ্ছেন, কারাগারে আছেন, তাদের বিষয়টিও তারেক রহমান তার প্রভাব, এখন যতটুকু প্রভাব আছে সেই থেকেই যতটুকু ন্যায় করতে পারেন বলে তিনি এই বিষয়টা উত্থাপন করলেন। আমলে নিয়েছেন বলে মনে হয় বিষয়টা? জনাব তারেক রহমানকে আমলে নিয়েছেন বলে মনে হয়? তারেক রহমান, জি, একটু আমি একটা কথা বলি। আমি আমাদের রাজনীতির অনুসারী ছিলাম না, কিন্তু এই ভদ্রলোক মানে ১৭ বছর থাকার ফলে আমার মনে হচ্ছে তার মধ্যে গণতান্ত্রিকতার হাওয়া লেগেছে। আপনি হয়তো খেয়াল করেছেন প্রেস কনফারেন্সে একজনকে মহামান্য বা মান্যবর এরকম একটা কিছু না বলতে সরাসরি বলে যাকে মাননীয় এরকম সম্বোধন করবেন না, এবং তার কথাটার মধ্যে একটা পরিমিতি বোধ কাজ করছে। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, দেখেন এটার জন্য আমি জানি আমি আক্রান্ত হব, নিন্দা হইব, কিন্তু এই কথাটা বলতেই হবে, ম্যানারের দিক থেকে বিএনপির নেতাগুলো আমাদের আওয়ামী লীগের নেতাদের থেকে অনেক বেশি এগিয়ে, এখনো এগিয়ে আছেন কেউ কেউ বাদে। এইটার কারণ হতে পারে তারা আমি মনে করি কি যে বিএনপির মধ্যে মুসলিম লীগের একটা মানে যে অংশটুকু ছিল তারা এসে বিএনপিতে দিয়েছিল, এবং খুব স্বাভাবিকভাবে কংগ্রেস এবং মুসলিম লীগ এলিট মুসলমানদের দল ছিল। সেই কারণে আমি মনে করি বিএনপির মধ্যে এক ধরনের এলিটিজম আছে। তো আমি আশা করব যে, আমার জানি মনে হয় যদি তারেক রহমান, এখন ধরেন আমাদের দেশে যেটা হয়, তেল এত বিষাক্ত এবং এত পিচ্ছি, এখন আপনি যদি সারা পথে তেল ঢেলে দেন, হেঁটে যাওয়ার সময় কোনো এক জায়গা অস্বাভাবিক নয়। যদি সেটা থেকে তিনি মুক্ত থাকতে পারেন, হয়তো তিনি এই বিষয়ে মনোযোগ দেবেন, কারণ তাদের বিলেতের কিছু শিক্ষা, গণতন্ত্রের কিছু আভাস মধ্যে পরিলক্ষিত হয়েছে বলে মনে হচ্ছে। জি, কিন্তু আমি সেদিন আমার আর একটা অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল ছিলেন, আমি জিজ্ঞাসা করছিলাম যে সাংবাদিকরা তো তেল কেন দেন, মানে সাংবাদিকদের সমস্যাটা কি? আগেও মানে তেলের বস্তা, মানে তেলের ড্রাম নিয়ে নিয়ে বসতেন মনে হতো, এখনো এরকম একটা তেল দেওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকেন, কেন এত সাংবাদিকরা তেল দেন? তেল খায়, আগে তো দিয়েছে ঘি, তারপরে আপনার মাখন, যা যা সব দিয়েছে। আপনি খেয়াল করেছিলেন যে বিগত আমলে কিন্তু এটা গ্রহণ করা হতো, দারুণ এনজয় করতেন, দারুণ এনজয় করতেন। আপনার হাসি, পুরোনো ভিডিও গুলো দেখুন, হাসি হাসি মুখে ইয়ে, মানে কি, এবং খুব মানে ইনিয়ে আমাকে এরকম বলতে হবে না, মানে আরেকটু বলো, হ্যাঁ, এরকম কিন্তু দৃশ্য ওখানে আমরা চিত্র দিই। আসলে কি হয় জানেন তো, মানে আপনার একটা বাথরুমে মানে লোকজন গেলে শুধু গান করে, তো গৃহীতা বলছে একদিন যে আপনারা এরকম কেন, আপনারা বাথরুমে গিয়ে গান করবেন? তো বলে যে আমি কিন্তু করি। তাই নাকি? ওই বাসায় ওই ভদ্রলোকে বেড়াতে গেছে একদিন, তো উনি বাড়ি জোরে গান করছে, তো বলছে আপনি কেন গান করলেন? বলে আমি কি জানতাম যে বাথরুম কি? বুঝতে পেরেছেন? এখন এমনই একটা জায়গা, যে ওখানে যাবে তাকেই তেল দিতে হবে, তেল না দিলে, এখানে ধরেন খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কাজ করেছে বলে আমার মনে হয়েছে। কেউ তেল দিয়েছেন নিজের পদবিটা ধরে রাখার জন্য, কেউ তেল দিয়েছেন অর্থকড়ির জন্য, কেউ তেল দিয়ে জমি পাওয়ার জন্য। আর এখন শুরু হয়েছে কি করে প্রমাণ যায় যে আমি আপনার পক্ষে ছিলাম
এবং আমি আপনাকে আরো অনেক বেশি তেল দিতে পারি। আমার তো মনে হয় এই প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে। জি, আমি সাংবাদিক আনিস আলমগীরের প্রসঙ্গটা বলছিলাম। এখন একটু আজকেই একটু প্রথম আলোতে দেখছিলাম যে প্রফেসর আবুল বারাকাত, অর্থনীতিবিদ, অধ্যাপক, তিনি তাকে আদালতে তোলা হচ্ছে, আদালত থেকে নেওয়া হচ্ছে, তিনি জামিন পাচ্ছেন না, প্রায় 7 মাস হয়ে গেছে তিনি কারাগারে আছেন। এবং সেখানে মানে ওই রিপোর্টে বাবা মেয়ের একটা আবেগঘন অবস্থার বর্ণনা সেখানে করা হয়েছে এবং তাকে হাত করা পরিয়ে তাকে প্রশ্নও করা হয়েছে। মানে একজন আইনজীবী প্রশ্ন করছিলেন যে তাকে জঙ্গিদের মতো করে নিয়ে যাওয়া হচ্ছে কেন। তখন আর এক মানে আইনজীবী, দুদকের আইনজীবী বলছেন যে তিনি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে 297,38,87,296 টাকা আত্মসাৎ করেছেন, যা সুদে আসলে আরও অনেক বড় অঙ্ক বলছেন। তো এই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ, তাকে এভাবে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার জামিন হচ্ছে না। এটাকে মানে এইটি আসলে কেমন ইঙ্গিত দেয়? এটি কি আসলে স্বাভাবিক হবার কথা? আচ্ছা দেখুন, আবুল বারাক সম্পর্কে পজিটিভ কিছু ধারণা আছে। তিনি একজন গবেষক ছিলেন মানে অর্থনীতির বিষয়ে, এবং তার সাথে আমার একটা মঞ্চে কথা বলা হয়েছিল। ভালো বলেন, তথ্য ভিত্তিক কথা বলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি যেগুলো বলছেন এগুলো আসলে মূল কারণ নয়। এগুলো মূল কারণ হলে বাংলাদেশ থেকে রিজার্ভ উধাও হয়ে যাওয়ার যে ঘটনা ঘটেছিল, তাদের কাউকে আমরা 14 শিকের ওপারে দেখতাম। ওগুলো নিয়ে কোনো কথা হয় না। কিন্তু আবুল বারাকাতকে নিয়ে আবুল বারাকাত এই দেশে প্রগতিশীল ব্যাংকিং এর কথা বলতে গিয়ে এমন একটা ধর্মান্ধ গোষ্ঠীর বিরোধিতা করেছিলেন যারা আজকে নেপথ্য নিয়ন্ত্রণ করছে। তারা শাহরিয়ার কবির এবং আবুল বারাকাতকে হাত করা নয়, পারলে পায়ে, কারণ তাদের স্বার্থের বিরুদ্ধে এই দুই বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ প্রবলভাবে লড়াই করেছিলেন। এবং এটাই হচ্ছে আবুল বারাকাত সব অপরাধ আমার বিবেচনায়। এবং এই কারণে ভবিষ্যৎ এবং তার মুক্তি এবং তার জীবন সত্য। জি, এবারে একটু আরও কিছু প্রেক্ষাপটের দিকে যাই। মানে নির্বাচন সামনে, কিন্তু এখন আমরা দেখছি 7 কলেজের শিক্ষার্থীরা তারা প্রায়ই করেন, এখন নির্বাচনের আগেও দেখছি তারা এখন অধ্যাদেশ মঞ্চ নামে করে একটা বড় আন্দোলন গড়ে তুলতে চাইছে যে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তাদের। এদিকে ইনকিলাব মঞ্চ, তারা হাদি হত্যার বিচারে যে চার্জশিট হয়েছে সেটাকে নারাজি বলছে, তাতে আপত্তি জানিয়ে তারা আরও বড় করে আন্দোলন, তারা বিক্ষোভ মিছিল করছে সারা দেশে। এরপর যমুনা ঘেরাও, এরপর সংসদ ভবন ঘেরাও, এরকম কর্মসূচিও আসতে পারে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন। অন্যদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই, মাঝে মাঝেই দেখা যাচ্ছে গুলির ঘটনা, বিভিন্ন রাজনৈতিক নেতা বা কর্মীরা তাদেরকে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা হাদি হত্যার আগে পরে হয়েছে ঘটনাগুলো। একটা মামলাও রিটও হয়ে গেছে যে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। এখন মানে সেই পুরনো প্রশ্নটা, এত কিছু যে ঘটছে এগুলো কি বিচ্ছিন্ন নাকি এর মধ্যে কোনো আসলে পেছনে কোনো ক্রীড়ানক হিসেবে কিছু কাজ করছে? কি মনে হয়? দেখুন, এটা তো 100% সবাই বুঝতে পারে যে এটার পেছনে যদি শক্তি না থাকে, কারণ যাদের কথা আপনি বললেন ঠিক আছে, ওই পর্যন্ত আন্দোলনে হাজার হাজার মানুষ এসছে, বলতে গেলে লক্ষ মানুষও হয়তো হয়েছে, ঠিক আছে, তারা সার্থক হয়েছে। পরে তারা তো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এমন অবস্থা দেখবেন 15-20 জন, 50 জন, 100 জন, 500 লোক, তাদের কি শক্তি আছে এগুলি করার? পেছনে টানানো হচ্ছে। এবং একটা জিনিস আমি এটা খুব পরিষ্কার করে বলতে চাই, ধরেন যে রাজনীতি যদি না থাকে, রাজনৈতিক সরকার যদি না থাকে, তাহলে ডাকেন না কেন, তার তো আসলে দরদ নেই। দরদ কেন থাকবে? আপনি আপনার বাচ্চার প্রতি যে দরদ, আপনার আয়ার কি সে দরদ থাকবে? কেয়ারটেকারের কি সে দরদ থাকবে? কেয়ারটেকার তার কর্তব্য কর্ম করবে এবং ভাত হবে, মাছ খাওয়া হবে, সব খাওয়া হবে, গলায় কাঁটা লেগে গেলে বের করে আনবে না বা আপনার মতো উদ্বিগ্ন হবে না আপনার। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে যারা এটি দিয়ে এগুলো করাচ্ছে, তারা ঠিক পরিকল্পিত ভাবে কি করলে কি হয়। আমার মনে হচ্ছে একটা প্রেসার গ্রুপ বা যেটা আমরা বলছি যে এটাকে রাখা হচ্ছে যাতে আরো নির্বাচনের সময় হাতিয়ে নেওয়া যায়, কোয়ালিশন হাতিয়ে যাবে, বিরোধী দল হাতিয়ে নেওয়া যেতে পারে, আসন হাতিয়ে নেওয়া যেতে পারে, ভয় লাগিয়ে অনেক কাজ করানো যেতে পারে। এবং যে ভয়টা বাংলাদেশ এখনো কাটিয়ে পারে, কি করে কাটিয়ে উঠবে? এই দেশে সবচেয়ে নিরাপত্তা বাহিনীর কাছের মানুষ, মানে আমাদের নিকট মানুষ, সেই পুলিশ হত্যারই কোনো বিচার হয়নি, পুলিশ হত্যা নিয়ে কোনো কথা হয় না। এই দেশে মিলিটারির অস্ত্র কেনা হয়ে
এবং আপনি দেখেন এইরকম একটা হঠাৎ ক্ষিপ্র হয়ে যাওয়া সমাজ এবং এই মাঠে নামিয়ে যে ফায়দা লোটা সেই প্রক্রিয়াটা এখন আমার মনে হয় নির্বাচনের চাইতেও নির্বাচনের আগে এবং পরে এদের কি প্রভাব দেখা উচিত। এবং যারা সবচেয়ে যেটা মূল কথা যেটা বলতেছিলাম যে ওই যে অভিভাবকত্ব, অভিভাবক শূন্য, এইটা বারবার প্রমাণ হচ্ছে। আপনার ভালো খারাপ যাই বলি না কেন, আগের সরকারের আমলে কেউ না কেউ বেরিয়ে এসে কথা বলতো, এমনকি সে নিয়ে কথা বলতেন, এবং তিনি কথা বললে ওই সমস্যাটা ভালো থেমে যেত। কিন্তু এখন ওই ভরসার জায়গাটুকু বাংলাদেশে কিন্তু মানুষ করেন, মানুষ কিন্তু কে ক্ষমতা থেকে গেছে কে ক্ষমতায় আসবে যে বেশি ক্ষিপ্ত হয়েছে যে তারা যা চেয়েছে তা পায়নি, তাদের শান্তি গেছে, তাদের স্থিতিশীলতা গেছে, তাদের উন্নয়ন গেছে, এমনকি তাদের আমেরিকার ভিসাও গেছে। মবের অত্যাচার সহ্য করা ছাড়া তাদের সামনে তো আর কিছু নাই। জি, মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন, মানে আপনি বলছেন কি কি গেছে, প্রধান উপদেষ্টা তো বলেছিলেন দায়িত্ব নেবার পর যে বাংলাদেশ, সবাই বাংলাদেশ হতে চাইবে, বাংলাদেশ একটা প্রেরণা যোগাবে। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলছেন, দুঃখিত, তিনি বলছেন যে বাংলাদেশ হতে দিতে চাই না, আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে চান না। হ্যাঁ, যেখানে মানে আগে পাকিস্তানের পার্লামেন্টে বলা হতো বাংলাদেশ হয়ে দেখাও, আগে বাংলাদেশ হয়ে দেখায়, সেখানে এখন বলা হচ্ছে যে বাংলাদেশ হতে দিতে চায় না। এটা আসলে কি বার্তা? মানে অনেক কিছু নাই নাই বলছেন, নতুন বন্দোবস্ত কি হলো সেটাও একটু শুনি। দেখেন, এটা যেটা বললে সুশীল আর কি যিনি বলেছেন এই কথাটা, আমি আমার একটা ফেসবুকে আমি লিখে, আমার মনে হয়েছে কি জানেন তো, নারী হচ্ছে মহিলা এবং আগেই টের পেয়ে গেছেন যে বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে, করেছে যাই হোক দেশকে আমি বাংলাদেশ হতে দিব না। এবং যে রেফারেন্সটা আপনি দিলেন পাকিস্তানের কথা, পাকিস্তানের বুদ্ধিজীবীরা, আমার এখনো মনে হয় পাকিস্তানের একেবারে আপ ক্লাস বুদ্ধিজীবীদের একটা আলোচনায় আমাদের দেশ নারীর উন্নয়ন নিয়ে ওরা আলাপ করতে করতে বলেছিল যে সুইজারল্যান্ডের জন্যই আমাদেরকে আগে বাংলাদেশ হতে দাও। এই জায়গাটা থেকে আমরা কোথায় নেমে এসেছি? আপনি বললেন যে দেখুন, ইদানিং একটা কথা কথা তো সত্যি, যেসব দেশেই নোবেল শান্তি পুরস্কার গেছে সেসবই দেখা যাচ্ছে না কোনো ধরনের একটা অশান্তি তৈরি হয়েছে। এটা দুটো কারণ হতে পারে, একজন ব্যক্তি যখন সমাজ জাতি ছাপিয়ে বড় হয়ে ওঠে সেটাও তো এক নায়ক, তাই না? এবং সেই ইমেজটা যখন সবকিছুর চাইতে বড় হয়, শত্রু কিন্তু সবচেয়ে বড় শত্রু, তখন হয়তো তার ছায়া শত্রুই তাকে। এবং দুর্ভাগ্যজনক ভাবে আমরা নোবেল বিজয়ীর হাতে পড়ে শান্তি পরিবেশে অশান্তির সবচেয়ে খারাপ জায়গায় চলে এসেছি। এবং আপনি অবনতিরও একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নেমেছি, যেখানে ভিসা বন্ধ, যেখানে নেপালের মতো দেশ, নেপাল এখনো আমাদের চাইতে বহু অংশে পিছিয়ে, অথচ নেপাল বলছে যে বাংলাদেশ হতে দেব না। এই যেটা আপনার হতাশার কথা, এই যে একটা আমাদের আসলে উত্তেজিত হওয়ার, কিন্তু হচ্ছে না কিন্তু। এবং দেখেন, হতাশ হলেও বলতে পারছেন না। বারবার আপনাকে যেটা বলছি, এখন যারা বাস করছে তারা অনেকটা মাছ নয়, জিয়ানো মাছের মতো বেঁচে আছি, কিন্তু তাদেরকে পুকুরে ফেলতে হবে, রাজনীতি পারবে তাদেরকে আবার তখন তারা ওখানে সাঁতরাবে, একে অপরকে মারবে, আবার উঠে আসবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা দেখতে পাবো যদি রাজনীতি ফিরে আসে। মানে আমি প্রসঙ্গক্রমে বলছি, কোনো একটা উপদেষ্টা আপনার নেগেটিভ কথা ছাড়া আপনি কোনো পজিটিভ কথাই আপনি শুনবেন। বছরে বাংলাদেশে পজিটিভ কথাবার্তাই বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশকে অবনত করার একটা বিশাল কারণ বলে আমি মনে করি। জি, কোনো মানে একটু নেটে একটু সমস্যা হচ্ছে, কথাগুলো মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। আশা করি যদি মানে ভালো করার কোনো উপায় থাকে সেটা চেষ্টা করতে পারেন, অথবা আমি কন্টিনিউ করি যে আপনি ক্রিকেট অঙ্গনের কথা বলছিলেন। ক্রিকেট অঙ্গনের কথা বলছিলেন, ক্রিকেট অঙ্গনের কথা একটু আসি, যে সেখানে তো সমস্যা দেখতেই পাচ্ছি। শুরু হলো সেই ভারতের আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া, তারপরে আমরা বিশ্বকাপ খেলতে যাব না এই সিদ্ধান্ত, মানে ধারাবাহিকতাগুলো একটু বলছি। তারপরে তামিম ইকবালের একটা মন্তব্য যে একটু এটা আবেগ দিয়ে না, এটা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিসিবি পরিচালক নাজমুল তিনি বলে ফেললেন যে তিনি ভারতের দালাল তামিমকে। তার পাশে দাঁড়ালেন বিসিবির আরেক পরিচালক সঙ্গীত শিল্পী আসিফ আকবর।
তিনি বললেন বিদেশি দালালদের এখন চিনে রাখা দরকার আর কি, তাছাড়া ইতিহাস নিয়ে সংশয় থাকবে। এখন দেখলাম যে নাজমুল ইসলাম তারপরে শুরু করলেন যে ক্রিকেটাররা মানে ক্ষতিগ্রস্ত হবে, বিশ্বকাপ না খেললে বিসিবি ক্ষতিগ্রস্ত হবে না, এবং তাদের কাছ থেকে কি টাকা ফেরত চেয়েছি, কোটি কোটি টাকা, মানে অনেক টাকা খরচ করা হয়েছে তাদের জন্য, কিন্তু তারা একটা বিশ্বকাপ আনতে পারেন নাই, এরকম কথা। তারপরে ক্রিকেটারদের আপত্তি, নাজমুলকে অব্যাহতিও দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম পিনাকি ভট্টাচার্য, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্ট, তিনি বলেছেন যে নাজমুলকে কে সরায়, নাজমুল থাকবে দেখি কে তাকে সরায় তার পোস্টে। এই যে ঘটনা পরম্পরা, আপনার কাছে কি মনে হলো, এগুলো কেমন হলো, কেন হলো? এই ক্রিকেট নিয়ে এইটা যে ঘটেছে, আমি যে কোনো পক্ষে বলতে গেলে এটা নিয়ে কথা হবে এবং গালাগালি করা হবে, কিন্তু সত্যটা হচ্ছে, দেখেন, বারবার যখন আমি কাউকে আক্রমণ করব, বিষোদ্গার করব, সেও এক পর্যায়ে করবে, রিটেলিয়েশন তো হবেই না। আমি ভারতকে একবারও সমর্থন করছি না, তাদের উচিতই হয়নি এই ধরনের একটা সিদ্ধান্ত সরাসরি বলা এবং এইভাবে রিয়াক্ট করা একটা খেলোয়াড়ের বিরুদ্ধে। কিন্তু যেভাবেই হোক এটা ঘটে গেছে, এবং ঘটে যাওয়ার পরে এটাকে মিনিস করার পরিবর্তে একচোখা যে সিদ্ধান্তগুলো, দেখেন যেটা আপনি বললেন, ইকবাল কি আমাদের চট্টগ্রামের মানুষ এবং আমার বাড়ির কাছাকাছি তাদের বাড়ি, যে তাকেও ভারতের দালালা হচ্ছে। মানে আপনি ন্যায্য কথা বললেই ভারতের দালালে পরিণত যাচ্ছেন এই দেশে, আগেও হয়েছে, এখনো এইসব কথা বলা হচ্ছে। মুশকিল হচ্ছে যে পরিষ্কার ভাবে বলা হয়েছে যদি এটাতে আমরা অংশ না করি এবং সমঝোতা না হয়, তাহলে হয়তো জীবন ছাড়া কেউই আমাদের সাথে ক্রিকেট খেলবে না। এবং ক্রিকেট যে টাকা পয়সা এবং যে বোর্ড থেকে যে পয়সাগুলো পাওয়া যায়, যে সাহায্য, সেগুলো পাওয়া বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে ক্রিকেট রসাতলে যেতে বাধ্য। ধরেন একজন খেলোয়াড়ের জন্য আমার মনে হয় সবসময় ওয়ে টু কম্প্রোমাইজ, কথা বলে আলোচনা মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়, কিন্তু এইখানে এটা একগুঁয়েমিতে চলে গেছে। একজন উপদেশ দেখলাম তিনি নাক গলিয়েছেন এবং তিনি বড় বড় কথা বলেছেন, অথচ জয়শঙ্কর যখন তাকে দেখলাম বিগলিত ভাবে তার সামনে দাঁড়িয়ে থাক, তার মুখের হাসি যায় না, অথচ জয়শঙ্কর পাথরের মতো নির্মম। তাহলে এই যে আসিফের কথা বললেন, তিনি তো বলিউডে গান গেয়ে পোজ দিয়েছিলেন যে মানে জীবন সার্থক হয়ে গেছে, বিয়ে করেছে। তো নিজের বেলায় আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হতেন, ভারতে নিজেকে অ্যাকসেপ্টেন্সটাকে সেলিব্রেট করছেন, আর ক্রিকেটের কথা হচ্ছে আপনি বিধ্বংসী ভূমিকা নিচ্ছেন। তামিম ইকবালের ভারতের দালাল, সাকিবকে খেলতে দিচ্ছেন না, মাশরাফির পুড়িয়ে দিয়েছেন। তো দেখে শুনে আমার যেটা মনে হয় যে যখন কাটাই হয়েছে জাহান্নাম ক্রিকেট, তাহলে আর বাকি থাকবে কেন ক্রিকেট, এরকম কিছু একটা। জি, একদম শেষের দিকে শেষ প্রশ্ন করি যে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে নো ভোট নো ভোট, তারা বলছে যে ভোট বর্জন করবার কথা। আপনার কি মনে হয়? অন্যদিকে আমরা দেখছি যে জামাত এবং বিএনপি দুপক্ষই বেশ বেশ মানে সরাসরি আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে। আসলে কি হবে, আওয়ামী লীগের ভোটাররা তাদের আহ্বানে সাড়া দেবে, নাকি আওয়ামী লীগের যে আহ্বান সেটিতে সাড়া দেবে? দেখুন, এখন আওয়ামী লীগ যারা পাঁড় সমর্থক এবং যারা স্টেট, আমি বলবো যাদেরকে সবাই ভোট কেন্দ্রে যাবে না, অমনিতেও যাবে না, তারা গেলে ক্রান্ত হবে এবং তাদের অনেকেই আসলে হয় আত্মগোপন করে আছেন বা করেছেন। আওয়ামী লীগের এই মানে আপনার যে আবেদন বা যে প্রচার, সেটা তারা করতেই পারে।